আজকে আমাদের আলোচনার বিষয় নদীর নিম্ন প্রবাহ। এই পর্যায়ে নদীর গতি অনেক কমে যায়, এর ফলে মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তোমরা কি জানো যে নদীর যখন শেষ পর্যায়ে পৌঁছায় তখন নদীর স্রোতের গতি কমে যায় ঠিকই, কিন্তু নদীর কাজ তখনও কমে না বা তখনও নদীর কাজ শেষ হয় না। বরঞ্চ এই পর্যায়ে নদী নতুন নতুন ভূমিরূপের সঞ্চার করে। এক হচ্ছে কি সঞ্চয় ভূমি বা পলিভূমি, বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, এই ধরনের ভূমিরূপ গঠন করে। কোন সময়? নদী যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়। শেষ পর্যায়ে বলতে যখন নদীর গতিবেগ সব থেকে নিম্ন চলে আসে, গতির পথ সব থেকে গতিবেগ সব থেকে কম থাকে, সেটাকে বলে কি নদীর নিম্ন প্রবাহ। এবং এই নিম্ন প্রবাহে নদী পৌঁছে গিয়ে কিন্তু নদীর কাজ শেষ হয় না, বরঞ্চ নদীর কাজ আরো বেড়ে যায়। এবং এই পর্যায়ে এই সময়তে শেষ সময়তে নদী নতুন নতুন ভূমিরূপ গঠন করে। বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, তারপরে পলিমাটি, সঞ্চয় কার্য, যেগুলি নদী সঞ্চয় করে নিয়ে আসলো, বহন করে নিয়ে আসলো বা ক্ষয় করে বহন করে নিয়ে আসলো, সেগুলিকে জমাট করে এবং নদীর নতুন ভূমিরূপের সৃষ্টি করে। এর আগে আমরা প্রথমে পড়েছিলাম কি নদীর উচ্চ প্রবাহ, এবং এই নদীর উচ্চ প্রবাহে পড়েছিলাম নদী যেখানে উৎপন্ন হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেই সময়তে সেই স্থানে নদীর গতিপথ কেমন থাকে, নদীর গতিবেগ সব থেকে বেশি থাকে, সেই জন্য বলে এটাকে নদীর উচ্চ প্রবাহ। এবং এই নদীর উচ্চ প্রবাহ পড়তে গিয়ে আমরা জেনেছিলাম নদী কিভাবে উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন স্থানে নদীর গতিবেগ কেমন থাকছে, এবং এই অতিরিক্ত গতিবেগ থাকার ফলে বা উচ্চ প্রবাহ থাকার ফলে কি কি ধরনের ক্ষয় হচ্ছে, কি কি ধরনের গিরিখাত, বদ্বীপ, সরু বদ্বীপ, ভি আকৃতি উপত্যকা সৃষ্টি করছে, এগুলো আমরা জেনেছিলাম। তারপরে পড়েছিলাম কি নদীর মধ্য প্রবাহ। মধ্য প্রবাহ বলতে নদী যখন ঢালু থেকে উঁচু খাড়া ঢালু থেকে যখন স্বাভাবিক স্থানে আসে তখন নদীর গতিবেগ কমে যায়। এটা ক্ষেত্রে পড়েছিলাম কি নদীর মধ্য প্রবাহ। এবং আজকের ক্লাস তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক গুরুত্বপূর্ণ হবে এজন্য যে এই ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে নদীর নিম্ন প্রবাহ কি বা নদীর নিম্ন প্রবাহ সম্বন্ধে, এবং এই নিম্ন প্রবাহে নদী কি কি নতুন ভূমিরূপ সৃষ্টি করে, এবং এই নিম্ন প্রবাহ দ্বারা নদীর কিভাবে শক্তি বা নদীর যে গতিবেগের শক্তি তা ক্ষীণ হয়, কমে যায়, এবং এর থেকে কি কি উৎপন্ন হয় সেগুলো আমরা বিস্তারিত এই ক্লাসে জানবো। তাই তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, শুনো এবং নোট তৈরি করো। তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। এর আগে আমরা পড়েছিলাম নদীর উচ্চ প্রবাহ, তারপরে পড়েছিলাম নদীর মধ্য প্রবাহ, এবং আজকে আমরা পড়ব নদীর নিম্ন প্রবাহ। তাহলে নদীর যে স্রোতের বেগ, তিন ধরনের বেগ, একটা কি অতিরিক্ত উচ্চ প্রবাহ, একটা মধ্য প্রবাহ, একটা নিম্ন প্রবাহ। তাহলে আজকের ক্লাসটা আমরা করলে এই সিরিজের সম্পূর্ণ কমপ্লিট বা সম্পূর্ণ ক্লাস হয়ে যাবে নদীর স্রোতের গতিবেগের তিনটি ভাগের ক্লাস। প্রথমে হচ্ছে কি এই ক্লাসে যে নিম্ন প্রবাহটা কি, প্রথমে বলে রাখি যে নদীর যখন স্রোতের বেগ বা নদী যখন গতিপথের বেগ ক্ষীণ হয়ে যায়, কমে যায় বা আস্তে আস্তে চলে, স্বাভাবিকভাবে চলে, যখন সমতল স্থানে বা নদীর মোহনার স্থানে মোহনাতে এসে পৌঁছে যায়, সেই জায়গাতে নদীর যে স্রোতের বেগটা থাকে এবং কম বেগ থাকে, এটাকে বলে কি নদীর নিম্ন প্রবাহ। তাহলে আমরা বইয়ের সংজ্ঞা ভাষায় জেনে নিই কি বলছে। প্রথমে এক নম্বরে যে নদীর নিম্ন প্রবাহটা কি, নদীর নিম্ন প্রবাহ কি, এখানে বলছে কি নদীর গতিপথের শেষ অংশকে বলা হয় নদীর নিম্ন প্রবাহ। অর্থাৎ নদী যেখানে শেষ, হ্রদ বা সাগর বা সমুদ্রে মিলিত হবে, দু তিনটি বড় নদী এক জায়গায় মিলিত হবে, মোহনা যে স্থানটাকে বলে, নদীর বড় বড় নদী, দু তিনটি নদী যে স্থানে এসে মিলিত হয় সেই স্থানটিকে বলে কি মোহনা। এই পর্যায়ে নদীর যে স্রোতের গতি বা নদীর যে চলনের মান বা চলনের যেটা ধরন বা চলনের যেটা ক্ষমতা, সেটাকে বলে কি নদীর নিম্ন প্রবাহ। ক্লিয়ার? তারপরে দ্বিতীয়ত বলছে কি যে নদী যে নিম্ন প্রবাহ,
এই নিম্ন প্রবাহে নদীর কি কি বৈশিষ্ট্য? আমরা উচ্চ প্রবাহ তো পড়েছিলাম, মধ্য প্রবাহ তো পড়েছিলাম। তাই এই নিম্ন প্রবাহে নদীর সেই সময় কি কি বৈশিষ্ট্য থাকছে বা কি কি ধরনের আকৃতি, কি কি ধরনের রূপ, কি কি ধরনের কাজ হচ্ছে সেটা আমরা জানি। প্রথমত হচ্ছে কি, নদীর গতিবেগ কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে কি, পলি সঞ্চয় হয় বেশি। তৃতীয় হচ্ছে কি, নদী আঁকাবাঁকা পথে প্রভাবিত হয়। প্রথমে কি, নদীর গতিবেগ কমে যায়। কেন কমে যায়? কারণ নদী যখন ঢালু থেকে, পাহাড় থেকে উৎপত্তি হয়, অনেক ঢালু, তখন নদীর গতি বেশি থাকছে। সেই গতি বেশি থাকার ফলে সেখান থেকে নুড়ি পাথর, পাথর এবং নদীর সামনে যা কিছু থাকে সবকিছুকে কি করে নিয়ে আসে, ক্ষয় করে বহন করে নিয়ে আসে কোথায়, সমতলে। এবং সমতলে এসে নদীর তখন গতিপথ হালকা কমে যায়, অল্প কমে যায়। এবং শেষ পর্যায়ে নদীর নিম্ন প্রবাহে তখন নদীর গতিবেগ সম্পূর্ণটাই কমে যায়, সম্পূর্ণ ক্ষীণ হয়ে যায়। তাই বলছে নদীর গতিবেগ কমে যায়। তারপরে নদীর যে গতিপথ কমে গেল, নদী যখন উচ্চ প্রবাহ থাকছে বা নদীর গতিবেগ যখন অতিরিক্ত থাকছে, তখন স্বাভাবিকভাবে আশেপাশে যা কিছু থাকছে সবকিছুকে কি করছে, ক্ষয় করে নিয়ে আসছে। এবং ক্ষয় করে নিয়ে এসে কি করবে, ক্ষয় করে সেগুলো বহন হবে, পরিবহন হবে, ট্রান্সপোর্টেশন হবে। তো মধ্য প্রবাহে যখন আসছে নদী সেগুলোকে বহন করে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে সঞ্চয় হচ্ছে। এবার নদীর গতিবেগ একেবারে শূন্য, আর গতিপথ আর গতিবেগ নেই। সেই সময় সমস্ত পলি বা সমস্ত ক্ষয় হওয়া পদার্থগুলিকে কি করবে, সেখানে এসে সঞ্চয় করবে। তাই ওখানে সঞ্চয়, পলি সঞ্চয় হয় বেশি। তারপরে কি, নদী আঁকা বাঁকা পথ তখন ধরে। কারণ নদীর তখন জলের গতিবেগ ক্ষীণ হয়ে যায়, কমে যায়। তখন নদী ইচ্ছাকৃতভাবে নদীর জল এদিক সেদিক থেকে প্রভাবিত হতে থাকে। কারণ কারণ উপর থেকে যখন চাপ না পড়ছে, নদীর কোনো চাপ আসছে না, উপর থেকে জলের কোনো বেগ নেই, যার ফলে কি হচ্ছে, নদী একটু কোনো দিকে ঢালু পেলে সেদিক থেকে কেটে যাচ্ছে, সেদিক দিয়ে বয়ে যাচ্ছে। কারণ উপর থেকে যখন নদীর উচ্চ চাপ থাকবে তখন জল সোজা যাবে। কারণ আঁকা বাঁকা হতে নদীর সুযোগ পাবে না, নদীর জল সোজা যেতে হবে, ঠিক আছে। এবার যখন নদীর চাপটা উপর থেকে কোনো চাপ নেই, তখন নদী কি, নদী হয়তো সোজা এরকম বয়ে আসছে, এখানে হালকা ঢালু, এ সাইডে ঢালু পেয়ে গেল, এদিকে চলে গেল, আবার এদিকে চলে গেল। এই করে আঁকা বাঁকা পথ রূপ ধারণ করে নদী, আঁকা বাঁকা রূপ ধারণ করে। এবং এই আঁকা বাঁকা যখন হলো, নদী এখান থেকে প্রভাবিত হতে হতে হঠাৎ করে এদিকে চলে আসলো, কি এই জায়গাটা স্থল হয়ে যাবে না, এই জায়গাটা স্থল হয়ে যাবে, মধ্য জায়গাটা স্থল হয়ে যাবে। তখন এই জায়গাখানে নদীর স্রোতের মাত্রা আরো কমে যাবে, বাইরের দিকে আরো কমে যাবে, এবং ভিতরের দিকে কিন্তু নদীর স্রোত তখন থাকবে, নদীর স্রোতের গতিটা থাকবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, যে এই আঁকাবাঁকা পথ, নদীর আঁকাবাঁকা গতিপথ, কিভাবে নদী আঁকাবাঁকা শুরু করে? কারণ যখন জলের চাপ উপর থেকে আসছে না, জলের গতি উপর থেকে আসছে না, তখন নদীর জল আঁকাবাঁকা পথ ধারণ করে। নদীর আঁকাবাঁকা গতিপথ, অর্থাৎ নদী যে আঁকাবাঁকা এলোমেলো ভাবে চলছে, তার গতিপথটা কিরকম, কি ধরনের রূপ ধারণ করছে। কি বলছে প্রথমে, যে নিম্ন প্রবাহে নদী এঁকে বেঁকে প্রভাবিত হয়। এই বাঁকানো গতিপথকে বলা হয় সর্পিল বাঁক। এটা মনে রাখতে হবে, কি বাঁক, সর্পিল বাঁক। সর্পিল বাঁক কাকে বলে, যে নদীর নিম্ন প্রবাহে নদী এঁকে বেঁকে চলাটাকেই বলে, এটা কি বলে, সর্পিল বাঁক। মানে এলোমেলো ভাবে যে নদী চলছে, আঁকা বাঁকা ভাবে যে নদী চলছে, হঠাৎ এইদিকে ঢুকে গেল, আবার এদিক দিয়ে এই আঁকা বাঁকা ভাবে চলছে, এই যে আঁকা বাঁকার গতিপথটা কি বলা হয়, কি, সর্পিল বাঁক। তারপরে কি বলছে, যে একটি বাঁকে বাইরের দিকে নদীর স্রোতের বেগ বেশি থাকে, তাই ক্ষয় বেশি হয়। আচ্ছা, এখানে নদী বইতে বইতে আসলো, হঠাৎ করে বাঁক দিকে চলে গেল, বাঁকার দিকে চলে গেল, বেঁকে গেল। তো এই বেঁকে যাওয়ার ফলে কি হচ্ছে, নদীর যে ভিতরের বাহিরের যে অংশটি, এই বাহিরের অংশে স্রোতের মাত্রাটা বেশি থাকছে। আর যখনই জলের স্রোতের মাত্রা বেশি থাকবে, সেখানে কি বেশি হবে, ক্ষয় বেশি হবে। তাই বলছে যে একটি বাঁকে বাইরের দিকে নদীর স্রোতের বেগ বেশি থাকে, তাই এখানে ক্ষয় বেশি হয়। বাইরের অংশে যখন নদী, এটা মনে রাখতে হবে, যখন নদী বাঁকা বা বেঁকে চলে, তখন নদীর বাইরের দিকে স্রোতের মাত্রা বেশি থাকে,
এবং এই বাইরের দিকে নদীর স্রোতের মাত্রা বেশি থাকার কারণে নদীর কি হয়, ক্ষয়টা বেশি হয়, নদীর ক্ষয় বেশি হয়। তারপরে কি বলছে, অন্যদিকে বাঁকের ভিতরের দিকে স্রোতের বেগ কম থাকে, তাই সেখানে পলি সঞ্চয় হয় বেশি। তো যেখানে স্রোতের মাত্রা কম, যেখানে স্রোতের মাত্রা কম, স্রোতের মাত্রা বাঁকানোর বাইরের দিকে স্রোতের মাত্রা বেশি থাকছে এবং বাঁকানোর ভিতরের দিকে স্রোতের মাত্রা কম থাকছে, তাহলে যেখানে নদীর গতিপথ বা স্রোতের মাত্রা কম, সেখানে কি হবে, নদী যেটা ক্ষয় করলো সেটাকে সেখানে সঞ্চয় করবে বা জমা করবে। তাই এখানে পলি জমা বা সঞ্চয় হচ্ছে বেশি কোন জায়গায়, নদীর ভিতরের দিকে, বাঁকের ভিতরের দিকে। এই যে বাঁক, এই বাঁকের ভিতর দিকে, এই বাহির দিকটাতে গতি বেশি থাকছে, বাহিরের দিকে গতি বেশি থাকছে, যার ফলে এই সাইডটা কাটছে। নদীর ধর্ম কি, যখন নদী বয়ে যাবে তখন এক পার কাটবে আর এক পার গড়ে উঠবে। তাহলে বাহিরের দিকে স্রোতের মাত্রা বেশি থাকছে, তো এই সাইডটা কি ক্ষয় হচ্ছে বেশি, এবং ভিতরের দিকে স্রোতের মাত্রা কম থাকছে, তাহলে সেখানে সঞ্চয় হচ্ছে বেশি। তাহলে এই পর্যায়ে আমরা বুঝলাম কি সর্পিল বাঁক কি, এবং এই বাঁকের বাহিরের দিকে স্রোতের মাত্রা বেশি তাই ক্ষয় বেশি হচ্ছে, এবং এই বাঁকের ভিতরের দিকে স্রোতের মাত্রা কম তাই এখানে সঞ্চয়, পলিটা সঞ্চয় বেশি হচ্ছে। তারপরে যেটা অপশন হচ্ছে, তারপরে যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি অশ্ব খোরাকৃতি হ্রদ। প্রথমে বলে রাখি, অশ্ব মানে হচ্ছে কি ঘোড়া, খোরাকৃতি মানে ঘোড়ার খুরের মতো হ্রদ। হ্রদ কাকে বলে, হ্রদ বলে নদীর বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে যে ক্ষুদ্র জলাশয় তাকে বলে কি হ্রদ। তাকে কি বলে, হ্রদ। যে নদীর বইতে বইতে নদীর বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে যে একটি খোরাকৃতি বা যে একটি ছোট জলাশয়, স্বচ্ছ জলাশয় গঠন করছে, সেটাকে বলছে কি, সেটাকে বলছে হ্রদ। এবং এই হ্রদকে বলা হয় অশ্ব খোরাকৃতি হ্রদ। এই বাঁকের বিচ্ছিন্ন হয়ে, এই বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্ব খোরাকৃতি হ্রদ গঠন করে, অর্থাৎ ঘোড়ার খুরের মতো একটি হ্রদের সৃষ্টি হয়, সেটাকে বলে কি অশ্ব খোরাকৃতি হ্রদ। অশ্ব মানে ঘোড়া, খোরাকৃতি মানে খুরের মতো দেখতে, ঠিক আছে। তারপরে যেটা অপশন হচ্ছে সেটা হচ্ছে কি স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ বলতে আমরা মানুষের তৈরি করি কৃত্রিম বাঁধ, যেটা মানুষের দ্বারা তৈরি হয়, ড্যাম যাকে বলে, কি হয় নদীর জলকে সঞ্চয় করে রাখার জন্য। তাহলে এখানে স্বাভাবিক বাঁধ কি, যেটা প্রকৃতির সাহায্যে বাঁধ তৈরি হচ্ছে। কিভাবে, কি বলছে এখানে, যে বর্ষাকালে নদীর জল বয়ে গেলে নদী তার দুই তীর উপচে আশেপাশের এলাকায় উপচে পড়ে। কি, যে নদীর জল বর্ষাকালে অনেক প্লাবিত হয়ে যায় না, যেটা আমরা কয়েকদিন আগে আমাদের নদীতে দেখলাম, যে বর্ষার জল অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে বর্ষার জল উপচে পড়লো এলাকায়, নদীর আশেপাশে এলাকায়, এবং এই আশেপাশে এলাকায় যখন নদীর জল উপচে পড়ে সেই জায়গাতে একটি মোটা পুরু পলি জমা হয়, এবং এই মোটা পলিটা এতটাই মোটা হয় যে একটি বাঁধের রূপ ধারণ করে। এটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। কি বলছে, যে নদীর কাছাকাছি অংশে অপেক্ষাকৃত মোটা পলি জমা হয়, একে বলা হয় স্বাভাবিক বাঁধ। যদি পরীক্ষায় এটা আছে স্বাভাবিক বাঁধ কি, সহজে লিখতে হবে যে বর্ষাকালে নদীর জল যখন অতিরিক্ত বেড়ে যায়, এলাকার উপচে পড়ে, এলাকায় জল উপচে পড়ে, এই জল এলাকায় উপচে পড়ার দরুন এলাকায় উপচে পড়ার সময়তে সেখানে একটা মোটা পুরু পলি জমা হয়, এবং এই মোটা পুরু পলিটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ, যেটা নদীর দ্বারাই, নদীর সঞ্চয় কার্যে বা নদীর ক্ষয় কার্যে, পরিবহন কার্যের ফলে সৃষ্টি হচ্ছে যে বাঁধ, সেটাকে বলছে কি স্বাভাবিক বাঁধ। তারপরে কি বলছে প্লাবন ভূমি। প্লাবন ভূমি বলতে নদীতে যখন প্রবল বন্যা আসে, বন্যা যখন আসে জলের সাথে পলি ক্ষয় হয়ে আসে, বহন হয়ে আসে, এবং আশেপাশে জায়গাতে খাল বিলকে ভরাট করে পলি দিয়ে, সেটাকে বলে কি প্লাবন ভূমি। কি বলছে, যে নদীর নিম্ন প্রবাহে বারবার বন্যার ফলে নদীর দুই পাশে বিস্তীর্ণ অঞ্চলে পলি সঞ্চিত হয়, এই ভূমিকে বলা হয় প্লাবন ভূমি। অর্থাৎ নদীর নিম্নচাপের ফলে যখন নদীর মাত্রা, নদীর গতিবেগ কমে যায়, তো নদীর গতিবেগ কমে যাওয়াতে নদীর জলের মধ্যে যে সব ক্ষয় হওয়া পদার্থগুলি এসেছিল সেগুলি আশেপাশে এলাকায় সঞ্চয় হয়, জমা হয়, এবং এই জমিটাকে বলে কি প্লাবন ভূমি বা ফ্লোটিং প্ল্যান। তারপরে কি বলছে বদ্বীপ। বদ্বীপ বলতে
বদ্বীপ বলতে কি, যে নদী যখন সমুদ্র বা হ্রদে পতিত হওয়ার আগে তার বহন করা বিপুল পরিমাণ পলি সঞ্চয় করে মোহনায় ত্রিভুজাকৃতি ভূমিরূপ তৈরি করে, সেটাকে বলে কি বদ্বীপ। অর্থাৎ যেটা প্রথমে বললাম যে দুই তিনটি বড় নদী যখন এক জায়গায় মিলিত হয়ে সমুদ্রে বা হ্রদে বা সাগরে পতিত হয়, অর্থাৎ ওখানে গিয়ে মিশে, তো এই যে দুই তিনটি নদী যে এসে একত্রিত হলো, সেই জায়গাটাকে বলে কি মোহনা। এবং নদী যখন বহন করে কি নিয়ে আসলো, পলি বহন করে নিয়ে আসলো, তখন প্রচুর পরিমাণ পলি এক জায়গাতে সংরক্ষিত হয় বা সঞ্চিত হয়, এবং এক জায়গাতে অতিরিক্ত পলি সঞ্চয় হওয়ার ফলে সেখানে ত্রিভুজাকৃতি বা পাখির ডানার মতো একটি ভূমিরূপ তৈরি হয়। আর এই ভূমিরূপটাকে বলে কি বদ্বীপ বা ডেল্টা। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি নদীর নিম্ন প্রবাহ। তাহলে এই ক্লাস এখানে শেষ। এবং আমরা প্রথমে কি জানলাম, প্রথমে পড়েছিলাম কি উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ। তাহলে এই সিরিজ এখানে শেষ। এটাকে তোমরা মনোযোগ সহকারে শোনো, দেখো এবং নোটস তৈরি করো, যার ফলে নোটস তৈরি করলেই তোমরা কিন্তু পরীক্ষায় এর এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর সহজ এবং সরল ভাষায় দিতে পারবে।